আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমাদের আজকের ভিডিওটি লেজার বা খতিয়ানকে নিয়ে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে কিছু সতর্কীকরণ বাণী আপনাদের শোনাতে চাই। প্রথমত, আপনারা এই ভিডিওটি দেখার আগে অবশ্যই জার্নাল বা জাবেদা সম্পর্কে পূর্ণ কনসেপ্ট নিয়ে নেবেন, কেননা আপনি জার্নাল বা জাবেদা না পারলে লেজার বা খতিয়ানের কিছুই পারবেন না। আর জার্নাল বা জাবেদা সম্পর্কে সম্পূর্ণ কনসেপ্ট নিতে আমাদের এই চ্যানেলেই পূর্বে দুটি ভিডিও আপলোড করা হয়েছে, জার্নাল 1 এবং জার্নাল পার্ট 2 নামে। অবশ্যই আপনার সেই ভিডিও দুটি দেখে জার্নাল সম্পর্কে পূর্ণ কনসেপ্ট নিয়েই আমাদের আজকের ভিডিওটি দেখা শুরু করবেন। বন্ধুগণ, তো আলোচনা শুরু করা যাক আমাদের লেজার বা খতিয়ানকে নিয়ে। আজকে আলোচনার শুরুতে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের আজকের ভিডিওটিতে আমরা খতিয়ান বা লেজারের কোন কোন বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। বন্ধুগণ, আমরা প্রথমে আলোচনা করব পরীক্ষার প্রশ্নে কি ধরনের ওয়ার্ড বা কি ধরনের কথা লেখা থাকলে আপনি বুঝবেন যে আপনাকে লেজার বা খতিয়ান করতে বলেছে। দ্বিতীয়ত আমরা আলোচনা করব লেজার বা খতিয়ানের প্রকারভেদ। তৃতীয়ত আমরা আলোচনা করব খতিয়ানের জের বা ব্যালেন্সিং সম্পর্কে। এবং চতুর্থত আমরা আলোচনা করব বা আপনাদের দেখাবো কিভাবে আপনারা জার্নাল থেকে বা জাবেদা থেকে খতিয়ান স্থানান্তর করবেন, এবং সেটা একটা বোর্ড কোশ্চেনকে এক্সাম্পল হিসেবে ধরে আমরা সেটা আপনাদের করে দেখাবো। অর্থাৎ আজকের ভিডিওটিতে আমরা লেজার অর্থাৎ জার্নাল থেকে লেজারে রূপান্তর করার একটা সম্পূর্ণ সম্মিলিত কনসেপ্ট দেওয়ার ট্রাই করব। আপনারা একটা কোশ্চেন রাখতে পারেন যে আপনি লেজারের ডেফিনিশনের কথা তো বললেন না। আসলে আমরা লেজারের ইতিমধ্যে পার্ট 1-এ লেজারের ইতিহাস সম্পর্কে, লেজারের সংখ্যা সম্বন্ধে আমরা আলোচনা করেছি, আপনারা সেটা দেখে নিতে পারেন। প্রথমত, কোন কোন ইনস্ট্রাকশনগুলো, রিকোয়ারমেন্টগুলো, কথাগুলো থাকলে আপনি বুঝবেন আপনাকে কোশ্চেনে লেজার করতে হবে বা খতিয়ান করতে হবে। প্রথমত, আপনার পরীক্ষার প্রশ্নে যদি ওপেন লেজার অ্যাকাউন্ট, একটি খতিয়ান হিসাব খুলুন অ্যান্ড পোস্ট দ্য ফলোইং ট্রানজেকশন, এবং নিম্নোক্ত লেনদেনগুলোকে অন্তর্ভুক্ত করুন, এ ধরনের কথা লেখা থাকে। অথবা পোস্ট দ্য ট্রানজেকশন, লেনদেনগুলোকে অন্তর্ভুক্ত করুন ইউজিং স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যাকাউন্ট, অর্থাৎ হিসাবের স্ট্যান্ডার্ড ফর্ম ব্যবহার করে আপনি একটি খতিয়ান করুন। এভাবেও থাকতে পারে ওপেন নেসেসারি লেজার অ্যাকাউন্ট, আপনি প্রয়োজনীয় খতিয়ান হিসাব খুলুন। পোস্ট দ্য ফলোইং ট্রানজেকশন, নিম্নোক্ত লেনদেনগুলোকে হিসাবভুক্ত করুন, অন্তর্ভুক্ত করুন। এভাবে এ ধরনের কথাগুলো, এ ধরনের রিকোয়ারমেন্টগুলো, এ ধরনের ইনস্ট্রাকশনগুলো থাকলে আপনি বুঝবেন আপনাকে লেজার বা খতিয়ান করতে হবে। এবারে খতিয়ান বা লেজার প্রকারভেদ দেখব। বন্ধুগণ, খতিয়ান বা লেজারকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সাবসিডিয়ারি লেজার বা সহকারী খতিয়ান। এই সাবসিডিয়ারি লেজার বা সহকারী খতিয়ান সাধারণত বৃহদায়তন প্রতিষ্ঠান, অর্থাৎ বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো, যেহেতু তাদের অনেক ট্রানজেকশন বা লেনদেন হয় একটি নির্দিষ্ট সময়ে, সেহেতু তারা তাদের যে ডেবিটর্স এবং ক্রেডিটর্স অর্থাৎ দেনাদার এবং পাওনাদার রয়েছে, সেগুলোকে, সেই লেনদেনগুলোকে একটু আলাদাভাবে দেখানোর জন্য বা আলাদাভাবে পর্যালোচনা করার জন্য তারা সাবসিডিয়ারি লেজার বা সহকারী খতিয়ান করে থাকেন। তো আমরা পরীক্ষার প্রশ্নে কখন সাবসিডিয়ারি লেজার করব? বন্ধুগণ, পরীক্ষার প্রশ্নে যদি একদম স্পষ্টভাবে উল্লেখ থাকে সাবসিডিয়ারি লেজার করো, সেক্ষেত্রে আপনারা সাবসিডিয়ারি লেজার করবেন। তাছাড়া অন্য সবসময় আমরা সাধারণত জেনারেল লেজার করে থাকি। অর্থাৎ আমাদের লেজার বললে, বা আমি একটু আগে যে ইনস্ট্রাকশনগুলো দেখিয়েছিলাম লেজারের, সেগুলো থাকলেও আমরা সাধারণত জেনারেল লেজার বা সাধারণ খতিয়ান করে থাকি। এখন কথা হচ্ছে, আবার জেনারেল লেজারকে দুই ভাগে ভাগ করা যায়, বা জেনারেল লেজার দুই পদ্ধতিতে সম্পাদন করা যায়। এক নম্বর হচ্ছে ট্র্যাডিশনাল মেথড, সনাতন পদ্ধতি বা টি পদ্ধতি, আমরা অনেকে টি সলভ পদ্ধতি বলে থাকি। দুই নম্বরটা হচ্ছে মডার্ন মেথড, আধুনিক পদ্ধতি বা চলমান জের ছক পদ্ধতি। এখন আরেকটা কোশ্চেন মনের মধ্যে জাগতে পারে, আমরা জেনারেল লেজার বা লেজার করার ক্ষেত্রে কোন পদ্ধতিটাকে ফলো করব, ট্র্যাডিশনাল মেথড নাকি মডার্ন মেথড? অবশ্যই যদি আমাদের জেনারেল লেজার করার প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে ট্র্যাডিশনাল মেথড উল্লেখ থাকে, অবশ্যই আপনি ট্র্যাডিশনাল মেথড অঙ্ক করবেন। মডার্ন মেথড উল্লেখ থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই মডার্ন মেথড বা আধুনিক পদ্ধতিতে আপনি লেজার করবেন। তবে আমাদের বিবি এর ক্ষেত্রে এ ধরনের কোনো মেথড উল্লেখ থাকে না, শুধু লেজার করতে বলে। তো সেক্ষেত্রে আমরা মডার্ন মেথড বা আধুনিক পদ্ধতি বা চলমান জের ছক পদ্ধতিটি ব্যবহার করি লেজার করব।
কেন আমরা টি ছক বা টি মেথড বা সনাতন পদ্ধতিতে করব না বন্ধুগণ? কারণ হচ্ছে ট্রেডিশনাল মেথড তুলনামূলক দুর্বল বিধায় হিসাববিদগণ, আধুনিক হিসাববিদগণ লেজারকে আরো শক্তিশালী করার জন্য, লেজারকে আরো ভালোভাবে উপস্থাপন করার জন্য, লেজারের দ্বারা যাতে কোনো কারচুপি না হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যই আসলে এই মডার্ন মেথড, লেজার করার মডার্ন মেথড বা আধুনিক পদ্ধতি বা চলমান যে পদ্ধতিটার আবিষ্কার করেছেন। সুতরাং অবশ্যই আমাদের বুঝতে হবে এটার থেকে এটা বেশি স্বচ্ছ, বেশি গুরুত্বপূর্ণ বা বেশি কার্যকর। সুতরাং আমরা জেনারেল লেজার করতে গেলে যদি কোনো মেথড উল্লেখ না থাকে, আমরা মডার্ন মেথড বা আধুনিক পদ্ধতি বা চলমান জেরছক পদ্ধতিতে আমরা আমাদের লেজার বা খতিয়ানটি সম্পন্ন করব। বন্ধুগণ, ব্যালেন্সিং বা জের টানা লেজার বা খতিয়ানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা আলোচনা করব ব্যালেন্সিং অফ অ্যাকাউন্ট বা হিসাবের জের টানা সম্পর্কে। আমরা জানি খতিয়ান বা লেজারের দুটি দিক বা দুটি পার্শ্ব থাকে, একটি হচ্ছে ডেবিট পার্শ্ব বা ডেবিট দিক, আর একটি হচ্ছে ক্রেডিট দিক। বন্ধুগণ, খতিয়ান হিসাবের দুদিকের অর্থাৎ ডেবিট পার্শ্ব ও ক্রেডিট পার্শ্বের যোগফলের পার্থক্য নির্ণয় করে দুদিক সমান করার যে কাজ, সেই কাজটিকে হিসাবের জের টানা ব্যালেন্সিং বা সমীকরণ বলা হয়। এখন এই হিসাবের জের টানা বা ব্যালেন্সিং দু ধরনের হতে পারে। একটা লেজারেই কি ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স অর্থাৎ হিসাবের দুটো ব্যালেন্স হতে পারে? নো, যে কোনো একটি ব্যালেন্স হবে। অর্থাৎ হিসাবের ব্যালেন্স বা জেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, একটা ক্রেডিট ব্যালেন্স। আমরা কখন বুঝবো ডেবিট ব্যালেন্স এবং কখন বুঝবো ক্রেডিট ব্যালেন্স? বন্ধুরা, যদি ডেবিট পার্শ্ব বড় হয় অর্থাৎ ক্রেডিট পার্শ্বের তুলনায় ডেবিট পার্শ্ব বড় হয়, তাহলে আপনি বুঝবেন নিশ্চয়ই ওই ডেবিট এবং ক্রেডিট পার্শ্বের পার্থক্যটুকু আপনার ডেবিট ব্যালেন্স। এবং যদি দেখেন কোনো লেজারে গিয়ে আপনার ক্রেডিট পার্শ্ব বড় হয়েছে অর্থাৎ ডেবিট পার্শ্বের তুলনায় ক্রেডিট পার্শ্ব বড় হয়েছে, তখন সেক্ষেত্রে ওই ডেবিট পার্শ্ব ও ক্রেডিট পার্শ্বের যে পার্থক্যটা, এটাকেই আপনি বুঝে নেবেন ওটা ক্রেডিট ব্যালেন্স। অর্থাৎ ডেবিট পার্শ্ব বড় হলে ডেবিট ব্যালেন্স, ক্রেডিট পার্শ্ব বড় হলে ক্রেডিট ব্যালেন্স। আরও একটা জিনিস ব্যালেন্সের সাথে খুব রিলেটেড, সেটি হচ্ছে ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স বিডি। আমরা এটা সম্পর্কে আসলে অঙ্ক করিয়ে দেব যখন, তখন আলোচনা করব পূর্ণাঙ্গ। বন্ধুগণ, এই পর্যায়ে আমরা কতিপয় ট্রানজেকশন বা লেনদেনকে জার্নালের মাধ্যমে কিভাবে লেজারে স্থানান্তর করা যায় সেটা শিখাবো। তো আপনি কোন লেজারটা শিখাবেন? লেজারে তো অনেকগুলো প্রকারভেদ আমরা দেখলাম। বন্ধুগণ, আমরা শিখাবো আসলে জেনারেল লেজার, কারণ লেজার বলতে আমরা সাধারণত জেনারেল লেজার বা সাধারণ খতিয়ানকেই বুঝে থাকি। এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে, তো জেনারেল লেজারও তো দুই পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে সনাতন বা টি ছক পদ্ধতি, আরেকটা হচ্ছে চলমান জের ছক পদ্ধতি। আমরা পূর্বেই আলোচনা করেছিলাম যে টি ছক পদ্ধতি বা সনাতন পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময় শেষে আপনার জের টানা হয়, হিসাবের জের টানা হয়, যোগ বিয়োগ করা হয়, যেক্ষেত্রে ভুল ত্রুটি বা কারচুপির সুযোগ থাকে। কিন্তু চলমান জের ছক পদ্ধতি বা আধুনিক পদ্ধতিতে প্রত্যেকটা লেনদেনকে অন্তর্ভুক্ত করার সাথে সাথে যোগ বিয়োগ করে নেওয়া হয়, যার ফলে কারচুপি করার সম্ভাবনাই থাকে না। যে কারণে বর্তমানে সবথেকে জনপ্রিয় মেথড বা পদ্ধতি হচ্ছে লেজারের জন্য চলমান জের পদ্ধতি। তো আমরা আপনাদের প্রথমত এই চলমান জের ছক পদ্ধতিটাই শিখাতে চাই। তো শুরুতেই আমরা আপনাদেরকে আধুনিক বা চলমান জের ছক পদ্ধতির ছকটা সম্বন্ধে ধারণা দিতে চাই। বন্ধুগণ, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 মোট 7টি কলাম রয়েছে, যেখানে প্রথম কলামটি হচ্ছে ডেট বা তারিখ। এখানে আসলে তারিখ অন্তর্ভুক্ত করা হয়। পার্টিকুলার্স বিবরণ, এখানে আপনি অ্যাকাউন্ট টাইটেলস লিখতে পারেন, আপনি এক্সপ্লেনেশন লিখতে পারেন। তারপর রয়েছে পোস্ট রেফারেন্স। এখানে আমরা সাধারণত বাংলায় যে জাবেদা পৃষ্ঠা লিখি, সেটার পরিবর্তে আমরা পোস্ট রেফারেন্স লিখে থাকি, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিআর। ডেবিট ক্রেডিট, এখানে ডেবিট টাকা ক্রেডিট টাকা, এবং এখানে ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স যেটা হয় আপনার প্রশ্নে সেটা অন্তর্ভুক্ত করবেন। ওকে, এই সম্বন্ধে আমরা আরো বিস্তারিত বলবো প্র্যাকটিক্যালি যখন অঙ্ক করাবো তখন। তো এ পর্যায়ে আমরা চলমান জের পদ্ধতিতে বা আধুনিক পদ্ধতিতে কতিপয় লেনদেনকে আমরা জার্নালে রূপান্তর করে সেই জার্নাল থেকে কিভাবে আমরা লেজারে রূপান্তর করবে, স্থানান্তর করবে, সেটা আপনাদেরকে শিখাবো। আর এর জন্য আমরা যে প্রশ্নটা বেছে নিয়েছি আপনাদের প্রত্যেকেরই বইতে রয়েছে, ন্যাশনাল ইউনিভার্সিটির বিকম অনার্সে
সালের যে প্রশ্নটা রয়েছে আমরা ওই প্রশ্নটা এখন বর্তমানে প্রথমে জার্নাল করব, তারপর লেজারে স্থানান্তর করব। বন্ধুগণ, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এই পর্যায়ে খুব বিস্তারিতভাবে বিশ্লেষণ করা সম্ভব না জার্নালকে। কারো যদি জার্নালে ঘাটতি থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলে আপলোডকৃত জার্নালের ভিডিও দুটো দেখে নিতে পারেন। আশা করি সম্পূর্ণ জার্নাল সম্পর্কিত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আপনার। তো বন্ধুগণ, এই পর্যায়ে আমরা প্রশ্নটা একটু দেখে নেই 2004 সালের, যা আমাদের কি কোশ্চেনটা এসেছিল লেজার করার জন্য, আমরা এই পর্যায়ে সেটা একটু দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি 2004 সালের প্রশ্নে দ্য ফলোইং ট্রানজেকশন আর অবটেইনড, দ্য ফলোইং ট্রানজেকশন, নিম্নোক্ত লেনদেনগুলো আর অবটেইনড পাওয়া গিয়েছে ফ্রম দ্য বুক অফ মিস্টার প্রাইম, মিস্টার প্রাইমের বই থেকে, ফর দ্য মান্থ অফ জুলাই 2004, 2004 সালের জুলাই মাসের লেনদেন এগুলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি জুলাই 1, 5, 15, 22, 24, 27 এবং 31 এর লেনদেন দেয়া আছে। এই লেনদেন সম্বন্ধে আমরা বিস্তারিত হোয়াইট বোর্ডে আপনাদের দেখাবো জাবেদা করে। আমরা একটু রিকোয়ার্ডটা দেখে নেই। ইউ আর রিকোয়ার্ড টু, নাম্বার 1, প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ, আপনাকে জাবেদা তৈরি করতে বলছে। নাম্বার 2, ওপেন নেসেসারি লেজার অ্যাকাউন্ট, আপনাকে প্রয়োজনীয় খতিয়ান হিসাব প্রস্তুত করতে বলছে। নাম্বার 3, প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স, আপনাকে রেয়ামিল তৈরি করতে বলছে অ্যাট 31 জুলাই 2004, 2004 সালের 31শে জুলাইয়ের। বন্ধুগণ, আমরা আসলে রেয়ামিলের জন্য আলাদা একটা ভিডিও তৈরি করেছি, আপনারা ওটা দেখে নেবেন, রেয়ামিল বা ট্রায়াল ব্যালেন্সের ভিডিওটি। আজকে আমরা আপনাদেরকে নাম্বার 1 এবং 2 অর্থাৎ জার্নাল করে দেখাবো এবং জার্নাল থেকে কীভাবে আপনার লেজারে স্থানান্তর করবেন চলমান জের পদ্ধতিতে, সেটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো। বন্ধুগণ, এ পর্যায়ে আমরা ট্রানজেকশন বা লেনদেনগুলোর জার্নাল করে আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছি জুলাই 1, প্রাইম ইনভেস্টেড ক্যাশ টাকা 2 লাখ অ্যান্ড ফার্নিচার 50,000 ইন্টু দ্য বিজনেস। প্রাইম ইনভেস্টেড ক্যাশ, প্রাইম নগদে বিনিয়োগ করলেন 2 লক্ষ টাকা, অ্যান্ড ফার্নিচার এবং আসবাবপত্র বাবদ বিনিয়োগ করলেন 50,000 টাকা ইন্টু দ্য বিজনেস, তার ব্যবসায়। সো বন্ধুরা, আমরা এক্ষেত্রে জানি যে মালিক যদি প্রতিষ্ঠানে প্রাথমিক পর্যায়ে বা নিজ থেকে কোনো অ্যাসেট বিনিয়োগ করে, সেটা আসলে যাই বিনিয়োগ করুক, যে ধরনের অ্যাসেটে বিনিয়োগ করুক, সেই অ্যাসেটটা ডেবিট হয়। বা আমরা এটাও জানি প্রতিষ্ঠানে যদি কোনো সম্পত্তি বাড়ে সেটা ডেবিট হয়। আবার এটাও জানি প্রতিষ্ঠান নগদ টাকা আসলেই বা ক্যাশ আসলেই ক্যাশ ডেবিট হয়, আর মালিক যা দেয় সেটা মূলধন হিসাবে ক্রেডিট করা হয়। সুতরাং আমরা এক্ষেত্রে যেটা করতে পারি, প্রতিষ্ঠানে ক্যাশ আসছে, ক্যাশ নামক অ্যাসেট বাড়ছে, সুতরাং আমরা জানি অ্যাসেট বাড়লেই তো ডেবিট হয়। সো ক্যাশ হবে আমাদের ডেবিট আর টাকা হবে 1 লাখ, এবং প্রতিষ্ঠানে আসবাবপত্র বা ফার্নিচার আসছে, এ কারণে ফার্নিচার বা আসবাবপত্র নামক অ্যাসেট বৃদ্ধি পেয়েছে। তো অ্যাসেট বৃদ্ধি পেলেই তো আমরা জানি ডেবিট হয়, সেক্ষেত্রে ফার্নিচার ডেবিট হবে 50,000 টাকা। আর মালিক যেহেতু বিনিয়োগ করেছে, আর মালিক যা বিনিয়োগ করে নিজ থেকে, আমরা জানি সেটা ক্যাপিটাল হিসেবে বিবেচিত হয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে। সুতরাং এখানে দুটো মিলে ক্যাপিটাল হবে ক্রেডিট, টাকা হবে 1,50,000। ওকে। জুলাই 5, পারচেস অফিস সাপ্লাইস, পারচেস ক্রয় করা হয়েছে অফিস সাপ্লাইস, অফিসের জন্য সাপ্লাইস ক্রয় করা হয়েছে ফর ক্যাশ, নগদে 30,000 টাকা, অ্যান্ড এবং অন অ্যাকাউন্ট মানে বাকিতে 20,000 টাকা। তো আমরা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি নগদে অফিস সাপ্লাইস ক্রয় করা হয়েছে 30,000 টাকার এবং বাকিতে ক্রয় করা হয়েছে 20,000 টাকার। বাই নগদ বা বাকি যাতেই যা ক্রয় করা হোক না কেন, আমরা দেখব প্রতিষ্ঠানে আমাদের সাপ্লাইস নামক সম্পত্তি আসছে কতটুকু। আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানে নগদ সাপ্লাইস নামক সম্পত্তিটা এসেছে নগদের বিনিময়ে 30,000 টাকার এবং বাকিতে এসেছে 20,000 টাকার। নগদ বাকি যাই হোক, আমার প্রতিষ্ঠানে অফিস সাপ্লাইস নামক অ্যাসেট তো বৃদ্ধি পেয়েছে 50,000 টাকার। ওকে, প্রতিষ্ঠানে অ্যাসেট বৃদ্ধি পেলেই তো আপনার যে অ্যাসেট কি হয়, ডেবিট হয়। সুতরাং আমাদের এখানে অফিস সাপ্লাইস ডেবিট হবে 50,000 টাকা, ওই যে 30 আর 20। এবং এই যে অফিস সাপ্লাইস নামক সম্পত্তিটা আমরা অর্জন করলাম, এর বিনিময়ে আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ নামক সম্পত্তিটা হ্রাস পেয়েছে, কমে গিয়েছে 30,000 টাকার। আর আমরা জানি আমাদের প্রতিষ্ঠান থেকে যদি কোনো সম্পত্তি চলে যায়, সেটা ক্যাশ হোক বা অন্য যা কিছু হোক, তাহলে সেই সম্পত্তিটাকে ক্রেডিট হিসাবে দেখাতে হয়। সো এখানে আমাদের সম্পত্তি চলে গিয়েছে ক্যাশ নামক, সো আমাদের ক্যাশ ক্রেডিট হবে
30,000 টাকা এবং বাকিতে আমরা 20,000 টাকার সাপ্লাই জেনেছি। বন্ধুগণ, বাকিতে আমরা 20,000 টাকার অফিস সাপ্লাই ক্রয় করে আনলাম। এর ফলে আমাদের একটা দায় সৃষ্টি হলো, কারণ আমাদেরকে পরবর্তীতে এই অফিস সাপ্লাই বাবদ যে বাকিতে আমরা 20,000 টাকা অফিস সাপ্লাই বাকিতে 20,000 টাকার ক্রয় করে আনলাম, এর ফলে আমাদের যারা সরবরাহ করলো এই অফিস সাপ্লাইসটা তাদেরকে পরবর্তীতে এই 20,000 টাকা পে করতে হবে। সুতরাং যেহেতু পে করতে হবে, ওটা আমাদের দায়। ওকে, আর আমরা জানি আমাদের কোনো কিছু বাকিতে করার ফলে যে দায়ের সৃষ্টি হয় সেটা হচ্ছে পাওনাদার বা অ্যাকাউন্ট পেয়েবল বা ক্রেডিটর্স। আর পাওনাদার বা অ্যাকাউন্ট পেয়েবল বা ক্রেডিটর্স এটা তো দায়, আর আমরা জানি দায় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। সো এখানে অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট হবে 20,000। তো আমরা কি দেখতে পাইলাম, আমাদের অফিস সাপ্লাই ডেবিট 50,000, ক্যাশ ক্রেডিট 30,000 এবং অ্যাকাউন্ট পেয়েবল নামক দায় ক্রিয়েট হয়েছে, আর দায় ক্রিয়েট হলে তো সেটা ক্রেডিট হয় 20,000। ওকে, এখানে দেখতে পাচ্ছি জুলাই 15 রিসিভ ক্যাশ টাকা 1 লাখ ফর সার্ভিস রেন্ডার। রিসিভ গ্রহণ করা হয়েছে ক্যাশ নগদ টাকা 1 লক্ষ ফর সার্ভিস রেন্ডার, সেবা দেওয়ার বিনিময়ে। বন্ধুগণ, আমরা সেবা দিয়ে 1 লক্ষ টাকা নগদ গ্রহণ করলাম। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা সেবা দিয়ে নগদ টাকা গ্রহণ করেছি, আমাদের প্রতিষ্ঠান নগদ টাকা আসছে। নগদ টাকা হচ্ছে ক্যাশ এবং ক্যাশ একটা অ্যাসেট, আর আমরা জানি অ্যাসেট বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানে সেক্ষেত্রে অ্যাসেট ডেবিট করতে হয়। এক্ষেত্রে আমাদের ক্যাশ বৃদ্ধি পেয়েছে, আমরা ক্যাশ নামক অ্যাসেটটাকে ডেবিট করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এই ক্যাশ নামক অ্যাসেটটা আমাদের বৃদ্ধি পেল কেন, ওই যে সার্ভিস সেবা দিলাম তাই। তো সেবা দিয়ে যে আমরা মূলত নগদ টাকা ইনকাম করি বা যাই করি, সেবা দিলাম, এক্ষেত্রে আমাদের আয় ক্রিয়েট হয়েছে। আর আপনারা তো জানেন আয়ের ধর্ম ক্রেডিট, সুতরাং এখানে আয়টার নাম কি, সার্ভিস রেভিনিউ। তো সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে অনলাইন। আর আমার জাবেদা করার ক্ষেত্রে আমরা একটা ধর্ম মানি, সেটা হচ্ছে অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িং, এই তিনটা ধর্ম ডেবিট, অর্থাৎ এরা যত বৃদ্ধি পাবে ডেবিটই হবে। আর লাইবিলিটিস, ওনার সিকিউরিটি এবং রেভিনিউ এরা ক্রেডিট হয়। এরা যতই বৃদ্ধি পাবে ক্রেডিট হবে, যদি হ্রাস পায় সেক্ষেত্রে ধর্ম চেঞ্জ হয়, ডেবিট হয়ে যেতে পারে। জুলাই 22 তারিখের লেনদেন আমরা দেখতে পাচ্ছি পেইড অফিস রেন্ট, অফিস ভাড়া পরিশোধ। অফিস ভাড়া একটা বা অফিস রেন্ট একটা ব্যয়। তো অফিস ভাড়া পরিশোধ করা হচ্ছে 20,000 টাকা ফর দ্য মান্থ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 20,000 টাকা এই মাসের জন্য আপনার অফিস রেন্ট বা অফিসের ভাড়া পরিশোধ করা হয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা আমাদের একটা ব্যয় ক্রিয়েট হয়েছে, যে ব্যয়টার নাম অফিস রেন্ট। আর ব্যয় জানি আমরা বৃদ্ধি পেলে ডেবিট হয় বা ব্যয়ের ধর্ম ডেবিট। আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই ব্যয়টার ফলে আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গিয়েছে, ক্যাশ চলে গিয়েছে, সুতরাং সম্পত্তি হ্রাস পেয়েছে। আর আমরা জানি আমাদের সম্পত্তি চলে গেলে সেক্ষেত্রে সম্পত্তিটা ক্রেডিট হয়, সম্পত্তি হ্রাস পেলে সম্পত্তিটা ক্রেডিট হয়, বা ক্যাশ চলে গেলে ক্যাশ বা সম্পত্তি ক্রেডিট হয়। সুতরাং আমাদের অফিস রেন্ট নামক যে ব্যয়টা ক্রিয়েট হয়েছে, আমরা জানি ব্যয় ডেবিট, এই জন্য অফিস রেন্ট ডেবিট হবে। আর আমাদের নগদ বা ক্যাশ নামক সম্পত্তি বা অ্যাসেট হ্রাস পেয়েছে বা নগদ টাকা চলে গিয়েছে, এই জন্য ক্যাশ হবে ক্রেডিট, টাকা হবে 20,000। ওকে, জুলাই 24 আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স পেইড ইন অ্যাডভান্স, ইন্স্যুরেন্স বিমা পরিশোধ করা হয়েছে ইন অ্যাডভান্স, অগ্রিম টাকা 5,000। বন্ধুগণ, এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা অগ্রিম ইন্স্যুরেন্স যদি অগ্রিম না দিয়ে নর্মালি দিতাম যে ইন্স্যুরেন্স পেইড টাকা 5,000, সেক্ষেত্রে বুঝতাম আমরা বিমা সেলামি পরিশোধ করেছি বা বিমার জন্য টাকা দিয়েছি, এটা আমরা ব্যয় হিসেবে বিবেচনা করতাম। কিন্তু যেহেতু দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্সটা পরিশোধ করা হয়েছে অগ্রিম, আর এক্ষেত্রে আসলে ব্যয় নয়, এটা অগ্রিম ব্যয়। আর আমরা জানি অগ্রিম ব্যয় আসলে ব্যয় নয়, এটা একটা আমাদের সম্পদ। আর সম্পদ বৃদ্ধি পেয়েছে এই লেনদেনটার ফলে। অগ্রিম বিমা অর্থাৎ প্রিপেইড ইন্স্যুরেন্স বা অ্যাডভান্স ইন্স্যুরেন্স নামক একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর সম্পদ বৃদ্ধি পেলে তো আপনারা জানেন সম্পদ ডেবিট হয়, সুতরাং এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট হবে। আর একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, এই লেনদেনটির ফলে আপনাদের নগদ টাকা চলে গিয়েছে, নগদ টাকা চলে গিয়েছে বা ক্যাশ চলে গিয়েছে, এর মানে সম্পদ চলে গিয়েছে। আর সম্পদ চলে গেলে তো আপনারা জানেনই ক্রেডিট হয়। তো এখানে যেহেতু ক্যাশ চলে গিয়েছে, নগদ টাকা আমার হ্রাস পেয়েছে বা অ্যাসেট হ্রাস পেয়েছে, সেহেতু ক্যাশ 100% ক্রেডিট হবে। এবং ডেবিট হবে কে, ডেবিট তো হবে ওই যে আমার প্রিপেইড ইন্স্যুরেন্স বা অগ্রিম বিমা নামক একটা সম্পদ ক্রিয়েট হয়েছে সেটি। সুতরাং আমাদের এখানে যাবে হবে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট
এবং নগদ নামক সম্পত্তি চলে গিয়েছে, জন্য ক্যাশ ক্রেডিট হবে এবং টাকা হবে আপনার 5000টি। পরবর্তী জুলাই 27 পেইড স্যালারি, বেতন পরিশোধ করা হয়েছে 25,000 টাকা ফর দ্য মান্থ। এই মাসের জন্য 25,000 টাকা বেতন পরিশোধ করা হয়েছে। বেতন একটা ব্যয় ক্রিয়েট হয়েছে, ব্যয় অবশ্যই ডেবিট হবে, তো স্যালারিস ডেবিট। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের নগদ টাকা চলে গিয়েছে, ক্যাশ চলে গিয়েছে, অ্যাসেট হ্রাস পেয়েছে। সো অ্যাসেট হ্রাস পেলে তো অ্যাসেট ক্রেডিট হয়, বা নগদ টাকা চলে গেলেও তো ক্যাশ ক্রেডিট হয়। সুতরাং আমাদের এখানে ক্যাশ হবে ক্রেডিট, টাকা 25,000। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মিস্টার প্রাইম উইথড্র উত্তোলন করেছেন 10,000 টাকা ফর হিজ পার্সোনাল ইউজ, তার ব্যক্তিগত প্রয়োজনে। আমরা জানি মালিক ভালোবেসে প্রতিষ্ঠানের নিজ থেকে যা দেয় সেটাই মূলধন বা ক্যাপিটাল, ঠিক ওইভাবেই মালিক প্রতিষ্ঠান থেকে যা নেয় ব্যক্তিগত প্রয়োজনে ওটাই হচ্ছে উত্তোলন বা ড্রয়িং হিসেবে আমরা বিবেচনা করে থাকি। তো যেহেতু মালিক নিয়েছে, আমরা জানি মালিক এবং প্রতিষ্ঠান সম্পূর্ণ ভিন্ন সত্তা, প্রতিষ্ঠান এক জিনিস এবং মালিক এক জিনিস। আমরা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনের ম্যাথ বা হিসাব করে থাকি। সুতরাং এখানে আমাদের প্রতিষ্ঠানে কি হয়েছে সেটা দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি মালিক মিস্টার প্রাইম, তিনি প্রতিষ্ঠানের মালিক, উইথড্র উত্তোলন করছেন 10,000 টাকা ফর হিজ পার্সোনাল ইউজ, তার ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে। তো প্রতিষ্ঠান থেকে নগদ টাকা এক্ষেত্রে চলে গিয়েছে। প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাওয়া মানে সম্পদ চলে যাওয়া, অ্যাসেট চলে যাওয়া। তো অ্যাসেট চলে গেলে তো আপনারা জানেন অ্যাসেট ক্রেডিট হয়। সো এক্ষেত্রে ক্যাশ চলে গিয়েছে প্রতিষ্ঠান থেকে, অবশ্যই ক্যাশ ক্রেডিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। আর আপনারা জানেন মালিক প্রতিষ্ঠান থেকে যা নেয় ব্যক্তিগত প্রয়োজনে সেটা উত্তোলন বা ড্রয়িং হিসেবে বিবেচিত হয়, যা মালিকানা সত্ত্বকে হ্রাস করে বিদায় সবসময় ড্রয়িং কি করি আমরা, ড্রয়িংকে আমরা ডেবিট করি এবং ড্রয়িংয়ের ধর্ম অবশ্য ডেবিট। ওকে, তো এক্ষেত্রে মালিক নিয়েছে, মালিক জানায় সেটাই প্রতিষ্ঠান থেকে জানায় সেটাই আসলে উত্তোলন হিসেবে বিবেচিত, এই জন্য ড্রয়িং। আর এই উত্তোলনটা মালিকের মূলধনকে হ্রাস করে, মালিকানা সত্ত্বকে হ্রাস করে বিদায় সবসময় মালিকানা সত্তার উল্টো হয়, অর্থাৎ মালিকানা সত্তার ধর্ম ক্রেডিট, এই ড্রয়িংটা ডেবিট হয়। আর আমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গিয়েছে, ক্যাশ চলে গিয়েছে, অ্যাসেট হ্রাস পেয়েছে, যে জন্য ক্যাশটা ক্রেডিট হয়েছে। তো বন্ধুগণ, এখন আমরা 2004 সালের যে ট্রানজেকশনগুলোর জার্নাল করেছিলাম ওই জার্নালগুলোকে একটু সাইড নোট হিসাবে লিখে নিলাম, কারণ আমি আপনাদেরকে এখন চলমান জয়ের পদ্ধতিতে এই জার্নালগুলোকে কিভাবে লেজারে আপনারা স্থানান্তর করবেন সেটা শেখাতে চাচ্ছি। তো তার আগে যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে, আমার প্রশ্নে বলেছে ওপেন নেসেসারি লেজার অ্যাকাউন্ট, প্রয়োজনীয় খতিয়ান সমূহ তৈরি করো। তো আমরা কতগুলো খতিয়ান বা লেজার করব সেটা দেখার বিষয়। বন্ধুগণ, আমাদের যতগুলো পক্ষ হয়েছে এখানে প্রত্যেকটি পক্ষের জন্যই আমাদের আলাদা আলাদা লেজার করতে হবে। তবে আমাদের একটা পক্ষ যদি একাধিকবার ব্যবহৃত হয় সেজন্য যে একাধিকবার লেজার করতে হবে এমন নয়, অর্থাৎ একটা পক্ষ 10 বার ব্যবহৃত হলো তার জন্য একবারই আমাদেরকে লেজার করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পক্ষ যতগুলো ব্যবহার হয়েছে, দেখি কতগুলো আমাদের লেজার করতে হয়, আমরা একটু দেখি সেটা। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাশ রয়েছে, এটার জন্য আমাদেরকে একটা লেজার করতে হবে, ফার্নিচারের জন্য একটা, 2টা, 3টা, ক্যাপিটালের জন্য একটা, অফিস সাপ্লাইসের জন্য একটা, 4টা, ক্যাশ অলরেডি আমরা নিয়ে নিয়েছি, এটার জন্য আর দরকার হবে না। অ্যাকাউন্ট পেয়েবলের জন্য একটা, 5টা, ক্যাশের জন্য আমরা অলরেডি নিয়ে নিয়েছি, সার্ভিস রেভিনিউর জন্য নেই নাই, সো 6টা, আর রেট এক্সপেন্সের জন্য নেই নাই, 7টা, ক্যাশের জন্য নিয়েছি আমরা অলরেডি, প্রিপেড ইন্স্যুরেন্সের জন্য নেই নাই, 8টা, স্যালারিজ এক্সপেন্সের জন্য নেই নাই আমরা, স্যালারিজ এক্সপেন্সের জন্য আমরা নেই নাই, 9টা, ক্যাশের জন্য আমরা অলরেডি নিয়েছি, ড্রয়িং এর জন্য নেই নাই, 10টা, ক্যাশের জন্য তো আমরা অলরেডি নিয়েছি। এর মানে হচ্ছে আমাদেরকে 10টি লেজার করতে হবে, অর্থাৎ এইখানের মতো 10টা ঘর করে ছক করে তারপর আমাদের 10টা লেজার করতে হবে এই যে জাবেদাগুলো, এই জাবেদাগুলোর জন্য। ওকে, তো আমরা আজকে চলমান জয়ের ছক পদ্ধতিতে জাবেদা থেকে লেজারে স্থানান্তর করব। এক্ষেত্রে আমরা প্রথমে আমরা জানি, আমি বলেছি আপনাদের দেখিয়েছি যে 10টা লেজার করতে হবে। প্রথমে আমরা ক্যাশের লেজার করব। সো আমরা এখানে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট লিখতে পারি, অথবা শুধু ক্যাশ লিখলেও হয়, ক্যাশ। আমরা করতেছি জেনারেল লেজারের চলমান যে পদ্ধতিতে জাবেদা থেকে লেজারে স্থানান্তর। তো এক্ষেত্রে প্রথম আমরা ক্যাশ অ্যাকাউন্টটা করব, অর্থাৎ এই ক্যাশের জন্য লেজার করব। ওকে, তো আমরা ক্যাশের জন্য লেজার করব।
সেক্ষেত্রে মনে রাখবেন ক্যাশের জন্য লেজার করছেন জুলাই 1 তারিখে, ক্যাশ কি আছে, তাহলে এই তারিখটা আমরা এখানে লিখে এটার কাজ করা শুরু করব। তো আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা হচ্ছে 2004 সালের, আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা 2004 সালের। জুলাই 1 তারিখে আমরা ক্যাশ করতেছি, হ্যাঁ ক্যাশ আছে, তো আমরা তারিখটা লিখতে পারি জুলাইয়ের 1। বন্ধুগণ আমরা ক্যাশের লেজার করতেছি, আমরা যেটা লেজার করব তার বিপরীতে যে এন্ট্রিটা থাকবে আমরা আসলে লেখার সময় ওটা লিখি। অর্থাৎ ক্যাশের আমরা লেজার করতেছি, ক্যাশের বিপরীত বলতে ক্যাশ আছে ডেবিটে, ক্রেডিটে আছে কোনটা, ক্রেডিটে যদি একাধিক এন্ট্রি থাকে সেই একাধিক এন্ট্রি আমাদের লিখতে হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ আছে ডেবিটে, ক্যাপিটাল আছে ক্রেডিটে। সো আমরা দেখতে পাচ্ছি ক্যাশের বিপরীত এন্ট্রি ক্যাপিটাল আছে। অনেকে ভাবতে পারেন ফার্নিচার নেই কেন, কারণ ক্যাশও আছে ডেবিটে আর ফার্নিচারও আছে ডেবিটে, সুতরাং ক্যাশের বিপরীত এন্ট্রি আছে কেবলমাত্র ক্যাপিটালে। সো আমরা এখানে লিখতে পারি ক্যাপিটাল। ওকে, তো আমরা ক্যাশের বিপরীত এন্ট্রি লিখলেও আমরা টাকা কিন্তু নেব ক্যাশের টাকা যেদিকে আছে সেই দিকে, অর্থাৎ ক্যাশ আছে আমাদের ডেবিটে এবং ক্যাশের টাকা আছে 1 লক্ষ, আমরা এই ডেবিটে 1 লক্ষ টাকা লিখে দিলাম। আমরা ক্যাশ করতেছি, এন্ট্রি লেখার সময় উল্টোটা লিখবো, ক্যাশের বিপরীতে আছে ক্যাপিটাল সেটা লিখবো, কিন্তু টাকা লেখার ক্ষেত্রে ক্যাশের টাকা আছে ডেবিটে, আমরা টাকাটাকে ডেবিটে লিখলাম এবং ক্যাশের মোট টাকা আছে 1 লাখ এবং 1 লাখই দেখালাম। ওকে, এখন ব্যালেন্সটা যাবে কোন দিকে বন্ধুগণ? আমাদের সাধারণত প্রথম টাকাটা ডেবিট হলে ব্যালেন্সও ডেবিট হয়, প্রথম টাকাটা ক্রেডিট হলে ব্যালেন্সও ক্রেডিট হয়, এটা সাধারণ নিয়ম, ব্যতিক্রম হতে পারে। তো আমাদের প্রথম টাকাটা ডেবিটে আছে, সুতরাং আমাদের ব্যালেন্সও ডেবিটেই যাবে। তো পরবর্তীতে জুলাইয়ের 5 তারিখে, হ্যাঁ আমরা জুলাইয়ের 5 তারিখেও দেখতে পাচ্ছি আমাদের ক্যাশ আছে, সুতরাং জুলাইয়ের 5 তারিখও আমরা নিব। ক্যাশ আছে ক্রেডিটে, এর বিপরীত এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি ডেবিটে অবশ্যই থাকবে, কারণ আমরা জানি ক্রেডিটের বিপরীত ডেবিটই থাকে। আছে অফিস সাপ্লাইজ, তো এখানে আমরা অফিস সাপ্লাইজ লিখছি। ওকে, অফিস সাপ্লাইজ লিখলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের অফিস সাপ্লাইজ আমাদের করতে তো আছে ক্যাশ, লিখলাম বিপরীত এন্ট্রি অফিস সাপ্লাইজ। তো আমরা টাকা নেওয়ার ক্ষেত্রে তো ক্যাশেরটাই নেব এবং ক্যাশের টাকা যেদিকে আমরা সেদিকেই লিখবো। ওকে, আমরা যেহেতু ক্যাশ করতেছি, ক্যাশের টাকা 30,000 আছে ক্রেডিটে, আমরা এই ক্রেডিটে 30,000 লিখলাম। এখন ব্যালেন্সের ব্যাপারটা, ব্যালেন্স আছে কোথায়? আমার প্রথম ব্যালেন্সটা কোথায় আছে? ডেবিটে আছে। পরেরটা আসছে কোথায়? ক্রেডিটে। দেখতে পাচ্ছি ব্যালেন্স আর এই যে আমাদের যে বর্তমান ট্রানজ্যাকশনের ফলে টাকাটা আসছে ক্রেডিটে, এদের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ ব্যালেন্স আছে ডেবিটে, এখন টাকাটা আসছে ক্রেডিটে। বিপরীতমুখী হলে বিয়োগ আর একইধর্মী হলে যোগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স আর যে টাকাটা আসছে এদের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। বিয়োগ হবে 1 লক্ষ টাকা থেকে 30,000 টাকা গেলে আমাদের 70,000 টাকা থাকে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের 15, জুলাইয়ের 15 তারিখ, এখানেও ক্যাশ রয়েছে, ক্যাশের বিপরীতে আছে সার্ভিস রেভিনিউ। তো আমরা লিখতে পারি জুলাই 15, বিপরীতে আছে সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ, তো সার্ভিস রেভিনিউ লিখলাম বিপরীত এন্ট্রি, কিন্তু আমরা যেহেতু ক্যাশ করতেছি টাকা নেব তো ক্যাশেরটাই, এবং ক্যাশ আছে ডেবিটে, আমরা টাকাও নেব ডেবিটে। তো আমাদের টাকাটা আসছে ডেবিটে আর আমাদের ব্যালেন্সও আছে ডেবিটে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ব্যালেন্স এবং এটা দুটোই সেম বা একই ধর্মে আছে, সুতরাং এটা দুইটা যোগ করব আমরা, কারণ আমরা জানি একই ধর্মে থাকলে যোগ আর ভিন্ন ধর্মী হইলে বিয়োগ করতে হয়। জুলাইয়ের 22 তারিখ, এটাতে আমাদের দেখতে পাচ্ছি ক্যাশ রয়েছে। ক্যাশের বিপরীত এন্ট্রি আছে রেন্ট এক্সপেন্স, আমরা লিখব বিপরীত এন্ট্রিটা রেন্ট এক্সপেন্স। ক্যাশ আছে ক্রেডিটে, যেহেতু ক্যাশ করতেছি টাকাটা ক্যাশ অনুযায়ী দেব, ক্রেডিটে আছে 20,000। বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্সের বিপরীতে আসছে, অর্থাৎ ব্যালেন্স আছে ডেবিটে, টাকাটা আসছে ক্রেডিটে, সো বিয়োগ হবে
ভিন্নধর্মী যেহেতু বিয়োগ হবে 1,50,000 টাকা। পরের জার্নালও আমরা দেখতে পাচ্ছি ক্যাশ রয়েছে, এই জন্য আমরা লিখলাম পরের জার্নালটা। এবং ক্যাশের বিপরীত এন্ট্রি রয়েছে প্রিপেইড এক্সপেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স, ওকে, প্রিপেইড ইন্স্যুরেন্স। এবং ক্যাশ যেহেতু করতেছি, ক্যাশের টাকা যেদিকে সেটাই আমরা নিব, নামটা উল্টো লিখলেও তো ক্যাশের টাকা আছে ক্রেডিটে 5,000 টাকা। সো আমরা ব্যালেন্স দেখতে পাচ্ছি আছে ডেবিটে, বাট আমাদের টাকা আসছে ক্রেডিটে, বিয়োগ হবে 1,50,000 টাকা দিয়ে 5,000 গেলে 45,000 থাকে। 24 তারিখ শেষ, আমরা 27 তারিখ দেখতে পাচ্ছি। তারপরে 27 তারিখে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাশের বিপরীতে আছে স্যালারিস এক্সপেন্স, ওকে, স্যালারিস এক্সপেন্স। আর আমাদের যেহেতু ক্যাশ করতেছে, অবশ্যই ক্যাশের যেদিকে আছে সেদিকে টাকা নেব। ক্যাশ আছে ক্রেডিটে 25,000 টাকা। ওকে, তো এখন আমাদের ব্যালেন্স আছে ডেবিটে, এটা আসছে ক্রেডিটে, তো বিয়োগ হবে, বিয়োগ হলে হয় 1,20,000 টাকা। ওকে, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি জুলাই 31 ক্যাশ ওটিতেও রয়েছে, তো ওটা আমরা নিব। ক্যাশের বিপরীতে আছে কি ড্রয়িং, ওকে, আমরা ক্যাশ করতেছি, ক্যাশের টাকা আছে ক্রেডিটে, এখানে টাকা নেব ক্রেডিটে 10,000, যেহেতু ভিন্নধর্মী আমাদের ব্যালেন্স আছে ডেবিটে, টাকা আসছে ক্রেডিটে, বিয়োগ হবে 1,10,000। আর একটা প্রশ্ন অনেকের মনে থেকেই যায়, আমাদের এই ডেবিট ব্যালেন্সটা কি কখনো ক্রেডিট ব্যালেন্স হতে পারে? অবভিয়াসলি হতে পারে। আমরা যদি দেখতাম যে এই 1,20,000-এর থেকে আমাদের এই টাকাটা বড় হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে তো আর মাইনাস ফিগার লিখতে পারতাম না। এই জন্য আমরা এই ব্যালেন্সের তুলনায় এই পাশের টাকা যদি বড় হয়ে যেত, সেক্ষেত্রে আমরা ব্যালেন্সটা ক্রেডিটে নিয়ে যেতাম। অর্থাৎ আমাদের ব্যালেন্স আছে ধরেন ডেবিটে, আর আমাদের যে ক্রেডিটে ভিন্ন ধর্মে যে টাকাটা আসছে ওটা ওই ব্যালেন্সের থেকে বড়। সেক্ষেত্রে যেহেতু আমাদের ব্যালেন্সের থেকেও ক্রেডিট পাশে যে টাকাটা আসছে সেটা বড়, সেহেতু আমাদের তখন এর বিয়োগফলটা ক্রেডিট সাইডে আমরা লিখে ক্রেডিট ব্যালেন্স হিসেবে প্রদর্শন করতাম। এ পর্যায়ে আমরা ফার্নিচার এর লেজার করে দেখাবো। 2 নম্বর আমাদের যেহেতু ফার্নিচার রয়েছে, তো লিখলাম আমি ফার্নিচারের অ্যাকাউন্ট করব বা ফার্নিচারের লেজার করব। তো ফার্নিচারের লেজার করার ক্ষেত্রে আমি দেখব আমাদের 1 নম্বর যে ডেটটা রয়েছে, তারিখটা রয়েছে, সেক্ষেত্রে আমাদের ফার্নিচার আছে কিনা। হ্যাঁ, ফার্নিচার আছে, আমরা দেখতে পাচ্ছি। তো এর বিপরীতে আছে কে? ফার্নিচার আছে ডেবিটে, বিপরীত মানে ক্রেডিটে আছে একটা এন্ট্রি, শুধুমাত্র ক্যাপিটাল। তো আমরা তারিখটা লিখতে পারি 2004 জুলাই 1। ওকে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্নিচারের বিপরীত এন্ট্রি আছে ক্যাপিটাল। আমরা সাধারণত নামটা উল্টোই লিখি, বাট কাজটা কিন্তু করবো ফার্নিচারেরই। তো ফার্নিচারের টাকা আছে ডেবিটে 50,000, তো আমরা ডেবিটে 50,000 লিখলাম। যেহেতু আমাদের টাকা ডেবিটে গিয়েছে, সো প্রথম টাকা যেদিকে যায় ব্যালেন্স আমরা জানি সেই দিকেই যায়। তো আমাদের টাকা ডেবিটে গিয়েছে, তো ব্যালেন্সটাও ডেবিটেই যাবে। আমরা ফার্নিচারকে অন্য কোনো তারিখে কি দেখতে পাচ্ছি? নো, আমাদের অন্য কোনো তারিখে দেখতে পাচ্ছি না। সুতরাং আমাদের এ পর্যন্তই আমাদের ফার্নিচারের লেজার করা কমপ্লিট। যোগ বিয়োগ তো করার প্রশ্নই ওঠে না, কারণ আমাদের চলমান যে পদ্ধতিতে ব্যালেন্স প্রত্যেকটা লেনদেনের সাথে সাথেই যোগ বিয়োগ করে থাকি, বিদায় আমাদের আর ব্যালেন্স বাড়তি করতে হয় না ব্যালেন্স ইডিবিডি দিয়ে। তো ফার্নিচারের লেজার বন্ধুগণ এতটুকুই, যেহেতু অন্য কোনো এটার জন্য আর এন্ট্রি নেই। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো পরবর্তী লেজারটি, অর্থাৎ ক্যাপিটালের লেজার, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি 3 নম্বরে ক্যাপিটালের লেজার। ওকে, তো আমরা ক্যাপিটালের লেজার করব। এখানে লিখে দিব ক্যাপিটাল, লিখে দেবো এখানে ক্যাপিটাল। ওকে, আমরা ক্যাপিটালের লেজার করব বন্ধুগণ। এখানে গিয়ে অনেকে একটু ঝামেলায় পড়ে, হেজিটেশনে থাকে, কেননা আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপিটাল আছে ক্রেডিটে, এর বিপরীতে আছে দুইটা এন্ট্রি ডেবিটে ক্যাশ এবং ফার্নিচার। ওকে, তো আমরা এক্ষেত্রে কি করব আমি বলেছিলাম, অর্থাৎ আমরা যে লেনদেনটার যে এন্ট্রিটার যে পক্ষটার যা লেজার করব
তার বিপরীতে যতগুলো এন্ট্রি থাকবে সবগুলোই আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল আছে ক্রেডিটে, এর বিপরীতে এন্ট্রি আছে দুটো, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে কি ফার্নিচার। তো আমরা দুটোকেই অন্তর্ভুক্ত করব, তবে আমরা ধর্ম কিন্তু ঠিকই রাখবো, ক্যাপিটালের ধর্ম ক্রেডিট, টাকাগুলো ক্রেডিটে নিব সাধারণত। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল আছে জুলাইয়ের 1 তারিখে আছে ক্যাশ, এর বিপরীতে আছে ক্যাশ, এর বিপরীতে আছে কি ফার্নিচার, দুটো এন্ট্রি। তো এখন আমাদের 1.5 লক্ষ টাকা তো ক্যাপিটাল বাবদ মোট, আমরা ক্যাশ ও ফার্নিচারের মাধ্যমে 1.5 লক্ষ টাকা ক্রেডিট দিকে দেখাতে পারলেই তো হলো, যেহেতু ক্যাপিটালের ধর্ম ক্রেডিট। আমরা ক্রেডিট পাশে এই 1.5 লক্ষ টাকা বা 1,50,000 টাকা যদি আমরা ক্যাশ এবং ফার্নিচার বাবদ ক্রেডিট পাশে দেখাতে পারি, তাহলেই তো আমাদের ক্যাপিটালের আর কোনো কথা থাকবে না। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ আছে 1 লক্ষ টাকা, ক্যাশ আছে তো ডেবিটে, আমরা কি 1 লক্ষ টাকা এখন ডেবিটে দেখাবো না, আমরা করতেছি ক্যাপিটাল অ্যাকাউন্ট, সুতরাং ক্যাপিটাল অ্যাকাউন্টের ধর্ম যেই দিক সেদিকে দেখাবো। তো ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে ক্রেডিটে, তো আমরা ক্যাশ বাবদ 1 লক্ষ টাকা ক্রেডিটে দেখাবো, যেহেতু টাকা কাছে ক্রেডিটে আমাদের ব্যালেন্সও যাবে ক্রেডিটে। পরবর্তীতে ফার্নিচার বাবদ 50,000 টাকা, এটাও আমরা ক্যাপিটাল যেহেতু করতেছি, ক্যাপিটাল ধর্ম ক্রেডিট, ক্রেডিটেই দেখাবো 50,000। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্স আছে ক্রেডিটে, আমাদের পরবর্তী লেনদেনের ফলে টাকাও আসছে ক্রেডিটে, একই ধরবে যোগ হবে 1,50,000 টাকা। এই হচ্ছে আমাদের মূলত ক্যাপিটাল অ্যাকাউন্টের লেজার শেষ, কারণ নিচে আর কোনো লেনদেনের মধ্যে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট নেই। ওকে, তো আর যোগ বিয়োগ বা ব্যালেন্স ডিবিডি করার প্রশ্নই ওঠে না, কারণ আমরা প্রত্যেকটা লেনদেনের সাথে সাথেই এখানে আমরা ব্যালেন্স করে দিয়ে থাকি। তো এভাবেই আমাদের এভাবে প্রত্যেকটা লেনদেনের লেজার করতে হবে। আমি যে 3টা করিয়ে দিলাম, আর আশা করছি এই 3টার আলোকে আপনি অন্যগুলো সবগুলোই করতে পারবেন। আর আমরা ভিডিও দীর্ঘায়িত হওয়ার জন্যে আমরা আর কোনো লেজার আপনাদের আজকে দেখাচ্ছি না। ধন্যবাদ বন্ধুগণ, আমাদের ভিডিও আজকের মতো এ পর্যন্তই। ভিডিও দীর্ঘায়িত হয়ে যাচ্ছিল, যে কারণে আমরা লেজারের যে আরেকটি পদ্ধতি রয়েছে, টি পদ্ধতি বা টি সক পদ্ধতি বা সনাতন পদ্ধতি, সেটার জন্য আমরা আরেকটি ভিডিও আপলোড দিয়েছি, লেজার পার্ট 3, আপনারা সেটা দেখে নেবেন টি পদ্ধতিতে লেজার শেখার জন্য। আর বিবিএ এবং এমবিএ এর সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক ম্যাথ যত জটিল হোক না কেন, প্রত্যেকটির সহজ সমাধান পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকুন, এবং ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।